আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগতম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস পক্ষ থেকে আমি আয়েশা বেগম। এর আগে তোমাদের যে পাঠগুলি দান করেছি সেই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়াকাল। আমার শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়াকাল, আমি আশা করছি তোমাদের পূর্ববর্তী ধারণা আছে ক্রিয়াকাল সম্পর্কে। ক্রিয়াকাল বাংলায় খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ছাড়া যেন আমাদের ভাষা চলতেই পারে না। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যে কথা বলি, আমরা ক্রিয়ার কালের যে নিয়ম সেটি আমরা রক্ষা করেই কথা বলি। আমরা ক্রিয়ার কালের নিয়ম কানুন মেনে আমরা কথা বলি, আমরা লিখি। মোট কথা, আমরা ভাষায় ক্রিয়ার কালের প্রয়োগ ছাড়া ভাষা শুদ্ধ হয় না। ক্রিয়ার কাল বাংলা ব্যাকরণের খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের ব্যবহারিক জীবনে প্রতি মুহূর্তেই প্রয়োজন। ক্রিয়ার কাল, কাল মানে তোমরা জানো, কাল মানে সময়। সময়কে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করি। যে সময়টা চলে গিয়েছে তাকে আমরা বলি অতীতকাল, আর যেটি চলছে এখন বর্তমান, সেই বর্তমান কাল, আর যা ভবিষ্যতে ঘটবে মানে অনাগত সময়টাকেই হচ্ছে আমরা বলি ভবিষ্যৎকাল। এটি তোমরা জানো। তো এই যে আমরা এই ক্রিয়ায় তিনটি কাল আমাদের আছে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিনটি কালে যে সংঘটিত হয় ক্রিয়া, সেই ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই আমরা বাংলা ব্যাকরণে কাল বলে থাকি। যে কাজটি আমরা অতীতে করেছি সেটি অতীতকাল, সেটি সময়কে, কাজ নয়। কিন্তু ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে আমরা বলি ক্রিয়ার কাল, মানে ক্রিয়ার সময়। আমি ভাত খেয়েছিলাম, বুঝতেই পারছো আমি ভাত খাওয়ার সময়টা আমার ছিল অতীতকাল, তাই না? আমি ভাত খাচ্ছি, আমি পড়াচ্ছি, এটি হচ্ছে বর্তমান কাল। আমি পাঠদান করব, ভবিষ্যৎকাল। এগুলি আমরা সবাই জানি। এই ক্রিয়ার কালের ব্যবহার আমরা প্রতি মুহূর্তে সবাই করছি, আমরা জানি। তারপরেও কিছু নিয়ম অনুসরণ আমাদের করতেই হচ্ছে। আজকে আমি সেই বিষয়ে পাঠদান করব খুব সহজে। এবং ক্রিয়ার কালটা সম্পর্কে তুমি যাই লেখো বলো, ক্রিয়ার কালটা একদম হিসাব তোমার পুঙ্খানুপুঙ্খ থাকা চাই। কারণ ক্রিয়ার যে রূপ ভেদ হয়, কাল ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য ঘটে, সেখানেই হচ্ছে ক্রিয়ার কালের পাঠ। আমি এখানে লিখে রেখেছি ক্রিয়ার কাল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একেবারেই খুব সহজে একটা উদাহরণ দিয়ে আমি এখানে দেখিয়েছি। জাস্ট একটা উদাহরণ নিয়েছি। সেটি কি? সেটি হচ্ছে একটি ক্রিয়া নিয়েছি, সেটি হচ্ছে কর। কর কর কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তখন বলে নিয়েছ কর হচ্ছে ধাতু। ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। দেখো, এইটা হচ্ছে ধাতু, সংক্ষিপ্ত রূপ, যাকে আর ভাঙা যায় না। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপকে ধাতু বলে। মানে ভেঙে ছুড়ে একেবারে ছোট আমরা করে দিয়ে যাকে আর ভাঙা যায় না, আর ভাঙতে গেলে তার কোনো অর্থ থাকে না। এটি হচ্ছে ধাতু, ক্রিয়ার মূল। এই ধাতুটাকে দিয়ে আমি দেখো কতগুলো, এটির রূপটা কত রকমে আমি বদলে দিয়েছি। এটাকে বলে কাল ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য। একটি ক্রিয়া কিন্তু কাল ভেদে বিভিন্ন রূপ ধারণ করেছে। তোমরা এইরকম অন্য ধাতু নাও, যেমন
ঘুমা, খেল, দেখ, শোন, যে কোনো একটা ধাতু তোমরা নাও, নিয়ে ঠিক এই ছকে বসাও। খুব সহজে তোমাদের কালের যে বিভিন্ন রূপ সেটি শেখা হয়ে যাবে। জাস্ট কয়টা শব্দ দেখো, এখানে তিনটি করে 4টি, 3 4 12টি। প্রত্যেকটি ধাতুকে তুমি 12টি রূপে সাজাও, একদম খুব সহজেই তোমাদের ক্রিয়ার রূপ আয়ত্ত হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতি, অত্যন্ত সহজ পদ্ধতি। বইতে বিস্তারিত লেখা আছে, বইতে অবশ্যই বইটি পাঠ করবে, বুঝবে, কিন্তু এই সহজ নিয়মটি অনুসরণ করলে, এটি আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমার পদ্ধতিতে একটি সহজ নিয়ম করেছি। এই পদ্ধতিতে অনুশীলন করো, এরপর দেখবে যে একেবারেই সহজ। তো তোমরা জানো প্রকারভেদ, তো তোমরা জানো যে প্রত্যেকটি কালকে আবার 4 রকমের ভাগ করা হয়েছে। সেটি কি? সাধারণ, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত এবং অনুজ্ঞা। এটি আবার একটু বিভাজন আছে, যেমন অতীতকালের নিত্যবৃত্ত, আর বর্তমান এবং ভবিষ্যতে হবে অনুজ্ঞা। সাধারণ দেখো, এই সাধারণ কোথায় আছে? অতীতে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে। সাধারণ মানে যেই ক্রিয়াটি সাধারণভাবে সংঘটিত হয়, সাধারণ বর্তমানকালে, সাধারণ অতীতকালে, সাধারণ ভবিষ্যৎকালে। সেটি রূপটা কেমন হবে? অতীতকালে কি হয়? করেছিলাম। সাধু ভাষায় আমরা বলতে পারি করিয়াছিলাম, মানে অতীতকালে আমি কাজটি করে ফেলেছি, সংঘটিত হয়েছে কাজটি, সেটির রূপটা এরকম করেছিলাম। এখন তুমি যদি খা এই ধাতুটি নাও, তাহলে এটা রূপ হবে কি? খেয়েছিলাম। সাধারণ অতীতকাল, খেয়েছিলাম। ঘটমান মানে ঘটতে থাকা, করছিলাম। আমি অতীতকালে দীর্ঘ সময় ধরে কাজটি চলমান রেখেছিলাম। অতীতকালে ঘটছিল কাজটি, ঘটমান ছিল, ঘটছিল কাজটি, করছিলাম। তাইলে এই রূপটা আর এই রূপটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? আমি যদি বলি করেছিলাম, মানে কাজটি আমি শেষ করে ফেলেছি। আর যদি বলি করছিলাম, তাইলে দীর্ঘ সময় ধরে আমি কাজটি করছিলাম। ওই যে ক্রিয়াটি, এই ক্রিয়াটি সংঘটিত হওয়ার ওই সময়টাই হচ্ছে ঘটমান অতীতকাল। আর পুরাঘটিত কি? এটিও কিন্তু সাধারণ অতীতের মতো, করেছিলাম। তবে এখানে একটি বিষয় আছে। বিষয়টা হচ্ছে অতীতকালে যদি দুটো কাজ থাকে, যেমন তোমাদের এই ক্লাসটি আমি এখন নিচ্ছি, তার আগে আমি স্কুলে এসেছি, এখানে তারপর কি করেছি? আমি প্রস্তুত হয়েছি, তোমাদের ক্লাসটি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তাহলে এই কাজটি, আমি এই ক্লাসটি নেওয়ার আগে আমার দুটো কাজ, এই দুটো কাজে আমার অতীতে হয়েছে। সেটি কি? আমি স্কুলে এসে কি করেছি? প্রস্তুতি নিয়েছিলাম। আমি স্কুলে এসে প্রস্তুতি নিয়েছিলাম। তো এখানে দুইটা কাজ, একটা হলো প্রস্তুতি নেওয়া, আর একটি হলো আমি স্কুলে এসেছিলাম। এই দুটোর মধ্যে যেটি আগে হয়েছিল সেটি হচ্ছে পুরাঘটিত অতীতকাল। হ্যাঁ, যেটি আগে হয়েছিল সেটি হচ্ছে পুরাঘটিত অতীতকাল, আর যেটি পরে ঘটে সেটি হচ্ছে সাধারণ অতীতকাল। একটি সাধারণের মধ্যে পড়বে, আর একটি হবে পুরাঘটিতের মধ্যে, পুরোপুরি কাজটি শেষ করা। দুঃখিত, আমি মনে হয় একটু এলোমেলো বলেছি। যেটি আগে গঠিত হয়েছিল সেটি হচ্ছে সাধারণ অতীত, আর যেটি
প্রস্তুতি নেওয়ার কাজটি, সেটি হচ্ছে পুরাগঠিত অতীত। তারপর হচ্ছে নিত্যবৃত্ত। অতীতের ক্ষেত্রে নিত্যবৃত্ত। নিত্যবৃত্ত হচ্ছে যে কাজটি আমি অতীতকালে প্রায়শ করতাম। অতীতকালে যে কাজটি হতো, করতাম, খেলতাম, যেতাম, করতাম, এগুলো হচ্ছে নিত্যবৃত্ত। নিত্যই আবৃত মানে প্রতি সময় সংঘটিত, আগে যেটি পুনরাবৃত্তি হতো, পুনরাবৃত্ত হতো, করতাম, খেলতাম, যেতাম। তো আমি এবার বর্তমানে আসি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে যে কাজটি সাধারণভাবে করি, করছি, ঘটছে কাজটি, এই কাজটি একটি কাজ সংঘটিত হওয়া, এটি হচ্ছে সময়। করছি, করছি বললে চলমান বোঝাচ্ছে, করেছি বললে কেবলমাত্র আমি শেষ করেছি। পুরাগঠিত মানে পুরোপুরি কেবল শেষ করেছি, পুরাগঠিত। এটি ঘটমান, এটি সাধারণ, এটি পুরাগঠিত, আর এটি হচ্ছে অনুজ্ঞা। এবার আসি অনুজ্ঞা কি। অনুজ্ঞা হচ্ছে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, প্রার্থনা করা, এ জাতীয় শব্দগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষায় অনুজ্ঞা। তো এখানে করো, করো বর্তমানকালে আদেশ করা হচ্ছে, করো, এটা হলো অনুজ্ঞা। ভবিষ্যৎকালে করব, যেটি আমি সাধারণভাবে ভবিষ্যতে করে থাকবো, এরকম বোঝাচ্ছে। করব, করতে থাকবো, চলমান, ঘটমান, যেটি চলমান থাকে সেটি ঘটমান। তারপরে হচ্ছে করে থাকবো মানে ভবিষ্যতে আমি কাজটি শেষ করব, এরকম একটি কথা বোঝায়। কি দিয়ে? করে থাকবো মানে আমি শেষ করব, কাজটি আমি সম্পূর্ণভাবে শেষ করব, করে থাকবো। ক্রিয়ার এই রূপটি হচ্ছে পুরাগঠিত ভবিষ্যৎ। পুরাগঠিত মানে হচ্ছে আমি পুরোপুরি কাজটি শেষ করেছি, করেছি, করেছিলাম, করেছি, করে থাকবো। পুরোপুরিভাবে কাজটি শেষ করার কথা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে যে অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ করবে, কাজটি তুমি করবে, এটি ভবিষ্যতের অনুজ্ঞা, আদেশ দেওয়া। এই হচ্ছে 12টি রূপ। যে কোনো ধাতুকে তুমি 12টি রূপে সাজাও। একটি ছক এঁকে 12টি ঘর করো, 12টি ঘর করে সাজাও। এরকম কয়েকটি ধাতুকে তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব সহজে ক্রিয়ার এই 12টি রূপ সম্পর্কে তোমার আয়ত্তে আসবে। তুমি ভালো মতো ক্রিয়ার কালটি আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আরেকবার দেখি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটি আবার 4 রকম: সাধারণ, ঘটমান, পুরাগঠিত, নিত্যবৃত্ত বা অনুজ্ঞা। অতীতের ক্ষেত্রে আমি যে কর ধাতুটি নিয়েছিলাম সেটিকে আমি বিভিন্ন রূপে সাজাচ্ছি। সাধারণ হচ্ছে করেছিলাম, পুরোপুরিভাবে আমি অতীতকালে একটি কাজ করেছিলাম। ঘটমান, করছিলাম। পুরাগঠিত, অতীতের মধ্যে দুটো কাজ থাকলে একটি যেটি আগে হয় সেটিকে আমরা ধরি সাধারণ অতীত, যেটি পরে হয় সেটিকে আমরা ধরি পুরাগঠিত অতীত। নিত্যবৃত্ত, যে কাজটি আগে হতো, এরকম বুঝাইলে নিত্যবৃত্ত হবে। বর্তমান, সাধারণ বর্তমান হচ্ছে করি, ঘটমান করছি, করেছি, কাজটি শেষ করেছি, করো আদেশ। ভবিষ্যতে দেখো করব, সাধারণ, করতে থাকবো, ঘটমান, করে থাকবো, পুরাগঠিত, করবে, অনুজ্ঞা।
ক্রিয়ার কালের পাঠটি সহজ মনে হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে অনুশীলন করো। আমি নিয়েছি কর ধাতু, তোমরা অন্য যে কোনো ধাতু দিয়ে ঠিক এভাবে, যেমন দেখ ধাতু দিয়ে যদি আমি বলি দেখ, এইটা একটা ধাতু, তাহলে কি হবে দেখো, দেখেছিলাম, দেখছিলাম, দেখেছিলাম, দেখতাম, দেখি, দেখছি, দেখেছি, দেখো, দেখবো, দেখতে থাকবো, দেখে থাকবো, দেখবে। ব্যাস, একেবারেই সহজ। খেল, খেল ধাতু যদি আমি নেই, খেলেছিলাম, খেলছিলাম, খেলেছিলাম, খেলতাম, খেলি, খেলছি, খেলেছি, খেলো, খেলবো, খেলতে থাকবো, খেলে থাকবো, খেলবে। ব্যাস, একেবারেই সহজ। আমরা ব্যাকরণকে অনেক কঠিন মনে করি। ব্যাকরণ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে বিভিন্ন বিষয়ে, ভাষার। তোমার কাছে যে পাঠটি কঠিন মনে হবে সেটিকে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও, সহজ পদ্ধতিতে নিয়ে আসো। সেজন্য কি দরকার? মনোযোগ। পূর্ণ মনোযোগ দিয়ে তুমি ওই বিষয়টি কয়েকবার পড়ো, পড়ার পরে মনে হবে যে এটি এই রকম একটি ছকের মধ্যে নিয়ে আসলে আমার কাছে পড়াটি সহজ মনে হবে। তো এরকম ছকে সাজিয়ে নাও। যে কোনো পড়াকে আমরা সহজ করে আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে পড়াটি খুব সহজ মনে হবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করছি। আশা করছি এই পাঠটি তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। এভাবে করে তোমরা অনুশীলন করবে, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।